স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আজ তারা দূরে সরে গেল। কি করছে তার ভাই? ছোটবেলায় তাহিরার পেটে যখন হামিম ছিল, তখন অন্য মানুষেরা বলতো শ্রুতির বোন হবে। কথাটা মুহূর্তের মধ্যে গায়ে জ্বলন ধরানোর কাজ করত। শ্রুতি রেগে মুখ ফুলিয়ে সকলকে বলে দিত, আপনি আর আমাদের বাড়িতে আসবেন না। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে আকাশের তারাগুলো দেখায় মনোনিবেশ করলো শ্রুতি। সারা আকাশ জুড়ে তারা, কেবলমাত্র এক জায়গাতেই তিনটে তারা, বিভা, শ্রুতি আর হামিম। অধর প্রশস্ত করে হাসল শ্রুতি। এর থেকে সুন্দর দৃশ্য আর হতে পারে না। কাল একটু ক্লান্ত ছিলাম, তাই জলদি ঘুমিয়ে পড়েছি। আপনি বোরিং ফিল করেননি তো? আপনার তো উদ্বিগ্ন হবার মতো কি হলো? ঘুম পেয়েছে, ঘুমিয়ে গেছেন। এখানে এমন করে কৈফিয়ত দেওয়ার মতো তো কিছু হয়নি। আমি কি কিছু জিজ্ঞেস করেছি আপনাকে? পার্থিবের মনও ক্ষুণ্ণ হলো কিছুটা। শ্রুতির কাছে এমন ব্যবহার সে আশা করেনি, আবার ভালো ব্যবহারও আশা করেনি। আচ্ছা, শ্রুতি কি ওই সামান্য ব্যাপার নিয়ে এখনো রাগান্বিত? যদিও অমতে বিয়ে করাটা স্বাভাবিক ব্যাপার নয়, তবুও বিয়ে তো হয়ে গেছে, এখনো রেগে থাকবে? শ্রুতি খাটে বসে আছে। পার্থিব শ্রুতির সাথে কথা বলার প্রসঙ্গ খুঁজলো, ভালো কোনো প্রসঙ্গ পাওয়া গেল না। আপনি কি আমার উপর কোনো কারণে রেগে আছেন শ্রুতি? সেটা আপনার না জানলেও চলবে। প্লিজ আমাকে আমার মতো থাকতে দিন। পার্থিব, স্মৃতি, নিচে যাবি কখন? ব্রেকফাস্ট করতে হবে তো। দুজনে জলদি নিচে আয়। বলেই তানহা বেগম চলে গেলেন। শ্রুতি সেদিকে তাকিয়ে কিছু একটা ভেবেই পার্থিবের সামনে এসে দাঁড়ালো। অশ্রু ভাষা চোখে অনুরোধ করে বলল, আপনি আমায় হেল্প করবেন? নিজের ঠোঁটের হাসিটুকুর রেশ গলায় মাখিয়ে বলল, শুধু একবার বলে দেখুন। আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে চাই। পার্থিব বুঝতে পারল শ্রুতির মনের অবস্থা। তবে এটা ভেবে বেশ অবাক হলো যে শ্রুতির ভাই আছে। শ্রুতির ভাই সম্পর্কে কিছু জানে না পার্থিব। কই, বিয়ের দিনও তো সে দেখলো না। কই ছিল তার ভাই? কথার মাঝে প্রভা প্রত্যাশার আগমন। ভাবি, সারাদিন আমার হ্যান্ডসাম ভাইয়ের সাথেই থাকলে হবে? খাবার খাবে কখন? বলেই নিজের চোখের চশমাটা ঠিক করলো প্রভা। হঠাৎ কারো কথায় চমকে উঠল শ্রুতি। তাদের কথা কানে পৌঁছাতে পারল না শ্রুতির, তার আগেই প্রভা প্রত্যাশা দুইজন মিলে শ্রুতির দুই হাত ধরে নিয়ে যেতে লাগলো। শ্রুতি পিছন ঘুরে ব্যাকুল দৃষ্টিতে চাইল। পার্থিব নিজের চোখের পলক ফেলে আশ্বস্ত করলো শ্রুতিকে। খেতে গিয়েও ফ্যাসাদে পড়লো শ্রুতি। সে বোঝে না তার চারপাশে ঝামেলাগুলো এমন করে ওত পেতে থাকে কেন। তার পাতে দেওয়া হয়েছে ইলিশ মাছের টুকরো আর ভাত, অথচ সে জীবনেও নিজে বেছে খায়নি মাছ। অন্য মাছ খেলেও সে ইলিশ মাছ খায় না। খায় না বলতে, কাঁটা বাছতে তার ভালো লাগে না। ওই বাড়িতে তো ইলিশ মাছ রান্না হলে সেদিন বিভা নিজে মাছ বেছে হামিম আর তাকে খাইয়ে দিত, কিন্তু এখানে তো বিভা নেই, হামিম নেই, কেউ নেই। ভাবতেই গলায় ব্যথা হতে লাগলো শ্রুতির। প্লেটের দিকে তাকিয়ে একদলা সাদা ভাত মুখে পুরে নিল সে, আনমনে চিবোতে লাগলো। এ কি, তুমি মাছ খাচ্ছ না কেন? আমি ইলিশ মাছ খেতে পারি না। এ মা, আমাকে বলবে তো, আমি সাহায্য করেছি, দাঁড়াও। শ্রুতি মাথা নিচু করে না বোঝালো, সে কারোর সাহায্য চায় না, লাগবে না সাহায্য। তানহা আদরে হাত মাথায় বুলিয়ে দিলেন, মাংসের বাটি এগিয়ে বাঁধে তুলে দিলেন। শ্রুতি নিচু হয়ে চোখের পানিগুলো সামলে নিল। শ্রুতির ধারণা সে কঠিন ধাঁচের মেয়ে, তবে অল্পতে চোখের পানি আসার মানে কি? পাশ থেকে পার্থিব মাছ বেছে শ্রুতির পাতে তুলে দিল, বলল, খেয়ে নিন শ্রুতি, ইলিশ আমার প্রিয় মাছ। আপনি খেয়ে দেখুন কত মজা। কাটা হয়তো একটু বেশি, তবে স্বাদ তার চেয়েও বেশি। কাটার জন্যই বোধহয় এই মাছটা এত মজার। আর নজরে তাকালো শ্রুতি। এই কয়েক ঘন্টায় সে যা বুঝেছে তার ভিত্তিতে পার্থিব বড্ড বেশি কথা বলে, অযথাই কথা বলে। শ্রুতি কি বলেছে? সে যে ইলিশ মাছ খায় না, তার কাঁটা বাছতে ভালো লাগে না বলে সে খায় না। অথচ লোকটা এমন ভাব করলো যেন শ্রুতি কোনোদিন ইলিশ মাছ খায়নি। পার্থিব মাছ বেছে বেছে শ্রুতির পাতে তুলে দিচ্ছে। কৃতজ্ঞতার বদলে শ্রুতির রাগ হচ্ছে। তবে তানহার ব্যাপারটা বেশ লাগছে। স্বামীদের তো এমনই হওয়া উচিত, স্ত্রীদের প্রতিটি ব্যাপারে নজর রাখা, দায়িত্বশীল হওয়া, স্ত্রীদের প্রতি যত্নবান হওয়া, আদর্শ স্বামী হওয়া। নিঃসন্দেহে তার ছেলে পার্থিব আদর্শ স্বামীর দলে পড়ে। আনমনে বসে আছে বিভা। মনে জমেছে অজস্র কালো মেঘ। বৃষ্টি পড়ে মনটা পরিষ্কার হলে ভালো হতো, অথচ বৃষ্টি পড়ুক তাও বিভা চায় না।
ও বাড়িতে ফোন দিয়েছিল, দাদি ফোন ধরেছে, হামিমকে চাইলো বিভা, অথচ হামিম বিভার সাথে কথা বলতে নারাজ। হাজার বলেও কথা বলানো যায়নি হামিমের সাথে। বিভা আরো জেনেছে হামিম তার ওষুধ খাওয়া বন্ধও করে দিয়েছে। খিদে পেলে ভাত খায় নিজে হাতে, অথচ ঔষধ খায় না। দাদি ঔষধের কথা বললে অযথাই চিল্লা পাল্লা করে। বিভা সকালে যাও খেয়েছে, কিন্তু হামিমের কথাটা শোনার পর দুপুরে গলা দিয়ে খাবার নামেনি বিভার। এই যেমন কাল রাত থেকে আজ পর্যন্ত নিজের স্বামীর সাথে স্বাভাবিক কথাই বলতে পারেনি বিভা। রাতে দুইজন দুইজনের মতো ঘুমিয়েছে, সকালবেলা নাকি নিজের কাজে চলে গিয়েছে মাহাব। বিভার শাশুড়ি শ্বশুর মিলে একাই নাস্তা করে নিয়েছিল, দুপুরেও তাই। লোকটা এমন করছে কেন? এইদিকে তার শাশুড়ি তাকে এইটা সেটা বলে পাগল বানাচ্ছে, সব প্রশ্নই মাহাব লোকটাকে নিয়ে, যার সাথে কথাই বলেনি। তাকে নিয়ে কি উত্তর দেবে? এর মাঝে শাশুড়ির ডাক পড়তেই তার কাছে চলে গেল বিভা। বিভা সুন্দর একটা সংসার চায়, ভালোবাসা চায়, নিজস্ব এক পৃথিবী চায় যেখানে সবাই সবাইকে ভালোবাসবে, কোনো কষ্ট থাকবে না। তবে হ্যাঁ, মান অভিমান অবশ্যই থাকবে। বিভার মনটা এখন ভালো। শ্রুতির সাথে তার কথা হয়েছে, শ্রুতির পর দাদির সাথে কথা বলে আবার হামিমের খোঁজ নিয়েছে বিভা। জানা গেছে দাদি হামিমকে ওষুধ খাওয়াতে সক্ষম। শুনেই বিভা খুশিতে গদগদ হয়ে গেছে। খুশির জন্য বেশি কিছু প্রয়োজন পড়ে না, কেবলমাত্র আপন মানুষের ভালো থাকাই যথেষ্ট। দাদির কথার এক ফাঁকে আরো বলেছেন, স্বামীর ঘর ভালো কইরা করিস বিভা, মনে রাখিস স্বামীর ঘরই আসল ঘর। তোর বাপ খারাপ দেখাই পুরা পুরুষ মানুষ জাতটা খারাপ না। স্বামী হইল আপন মানুষ। পৃথিবীতে স্বামীর থাকে আপন কেউ নাই, তাই তারে মাইনা চলবি, খুশি রাখার চেষ্টা করবি, আর বহুত ভালোবাসবি। বুঝলি ছেমরি? বুঝেছি। দাদি এইসব না বললেও বিভা শুনতো। অকারণে মানুষকে কষ্ট দেওয়া তার পছন্দ না। বিয়ে যেহেতু হয়েছে, সংসারও হবে, তার জন্য অন্য মানুষেরা কেন কষ্ট পাবে? দাদির কথায় কি ছিল বিভা জানে না, তবে অদৃশ্য কোনো কারণে নিজের স্বামীর জন্য টান অনুভব করছে সে। তার আপনজনদের তালিকা সীমিত, কিন্তু বিভার ইচ্ছে সে তার আপনজনদের তালিকা বৃদ্ধি করবে। নিজের ভাবনায় নিজেই হেসে উঠল বিভা। তার মুচকি হাসিটা সুন্দর, মলিন হাসি, তবে ভীষণ সুন্দর। তানহার দৌড়াদৌড়ির শেষ নেই। সকাল থেকেই সকল কাজ ত্বরান্বিত ভঙ্গিমায় করছে সে। এক একবার করে এক এক দল আসছে বউ দেখতে। সবার সাথে আন্তরিকতার সাথে কথা বলতে হচ্ছে তাকে। এক দল যায় তো কিছুক্ষণের মধ্যেই অন্য দল এসে হাজির। সবাইকে আবার সঠিকভাবে আপ্যায়নও করতে হচ্ছে। একা পেরে ওঠা যাচ্ছে না। অন্যরাও নিজেদের মতো নানা কাজে ব্যস্ত। কি আর করার, ছেলে যখন বিয়ে দিয়েছে, বউ দেখতে তো মানুষ আসবেই। পাতিল থেকে হরেক রকম পিঠে তুলে নিলেন প্লেটে। অতিথিদের সামনে প্রদানের জন্য উদ্যত হলেন তানহা। শ্রুতির মনটা ভালো না হলেও খারাপ না। সকালে বিভার সাথে কথা হয়েছে। তাছাড়া সকালে পার্থিবকে বলেছিল যাতে হামিমের সাথে কথা বলিয়ে দেয়। পার্থিব কেমন করে যেন সত্যি সত্যি হামিমের কাছে ফোন পৌঁছে দিয়েছিল, কিন্তু বিভার মতোই হামিম শ্রুতির সাথে কথা বলেনি, শুধু চুপ করে কানে নিয়ে বসেছিল। হামিমের নিঃশ্বাসের শব্দ শ্রুতি ঠিকই পেয়েছে। হামিম অন্যদের তুলনায় জোরে নিঃশ্বাস নেয়। হামিমের নিঃশ্বাসের শব্দতেই খুশি হলো শ্রুতি। শ্রুতি গম্ভীর গলায় শুধু এটুকু বলেছিল, ভাই, আমি জানি তুই শুনতে পাচ্ছিস, মন খারাপ করিস না। আমি চলে আসবো সন্ধ্যাবেলা, আপাও আসবে, আমরা আবার অনেক মজা করবো, কেমন? এতটুকু বলেই থামে শ্রুতি। আবারও বলতে শুরু করে, আমার ভাই যদি তার আপাদের ভালোবাসে, তাহলে যেন সে সকালের নাস্তা, দুপুরের খাবার সব ঠিক মতো খেয়ে নেয়, ঠিক আছে? হামিম কিছু বলেনি, ফোন কেটে দিয়েছে। এতে অবশ্য শ্রুতি কিছু মনে করেনি, কারণ সে জানে হামিম অভিমানী। তার ধারণা তাকে কেউ ভালোবাসে না, অথচ সে জানেই না তার দুই বোন তাকে কতটা ভালোবাসে। নিজের পৃথিবী মানে। 1.5 ঘন্টা ধরে একইভাবে বসে আছে শ্রুতি। প্রতিবেশীরা আসছে আর তাকে দেখে নানান রকম প্রশংসাসূচক বাক্য বলে বিদায় নিচ্ছে। সম্ভবত এরা এই বিল্ডিং এরই মানুষজন। তার শ্বশুর বাড়ি 11 তলার এক বিল্ডিং। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তলার ফ্ল্যাটগুলো মিলেই তার শ্বশুর বাড়ি। সে এখন 2য় তলায় অবস্থান করছে।
তাকে ঘিরে আছে নানান মানুষজন। এখন অবশ্য তেমন ভিড় নেই, তবে শ্রুতি আশঙ্কা করছে কিছুক্ষণের মধ্যেই আবার ভিড় জমবে, অর্থাৎ তাকে আর এক দফা দেখতে আসবে। দূরেই প্রভা প্রত্যাশা দাঁড়িয়ে খোশ মেজাজের ছবি তুলছে। শ্রুতি সেখানে বিভা আর নিজেকে কল্পনা করলো। মনের অজান্তে সূক্ষ্ম এক হিংসা কাজ করলো প্রভা প্রত্যাশার প্রতি। এতক্ষণে এটুকু জেনেছে যে প্রভা প্রত্যাশা যমজ দুই বোন, তার ছোট দুই ননদ। পার্থিবের ছোট দুই বোন, অর্থাৎ পার্থিবী বড় কথাটা ভুল, কারণ তার চাচারাও এখানে থাকে। সেই সূত্রে এই পরিবারের বড় ছেলে পার্থিবের চাচাতো ভাই হিমেল। মেয়ে তো মাশাআল্লাহ ভালোই আনসার, রং চাপা হলেও দেখতে ভালো, কিন্তু এত রাগ কেন? শরীর তো বলতে গেলে কিছুই না। শ্রুতি বিরক্ত হলো না, এমন কথা সে প্রায়ই শুনে, এসবে অভ্যস্ত, তাই এখন আর বিরক্ত হওয়ার কোনো কারণ নেই। শ্রুতির বদলে বিরক্ত হলেন তানহা। এসব কি ধরনের কথাবার্তা? শ্রুতি এতটাও চিকন নয়, আবার সে মোটাও নয়, মাঝারি গড়নের চেয়ে একটু কম। তার পছন্দ নাই হতে পারে, তাই বলে এসব বলবে কেন? কি ভাবি, মিথ্যা বললাম কি? দেখেন শরীরে কিছু নাই, কি দেখে আদর করব? বলেই শরীর দুলিয়ে হাসতে আরম্ভ করলেন। মনে হলো বিশেষ কোনো কৌতুক বলে ফেলেছেন। শ্রুতি অবাক হয়ে চেয়ে রইল। সমাজে এমন কিছু মহিলা থাকে যারা এমন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলে মজা পান, নিজেদের রসিক মানুষ হিসেবে গণ্য করেন। এরাও ঠিক তাই। শ্রুতি এদের নিয়ে তেমন ভাবল না, বলেছে তো বলেছে। তবে এটা সত্যি যে সে কিঞ্চিত লজ্জা বোধ করছে। আদর করার জন্য কিছুই দেখার প্রয়োজন পড়ে না। আর আমি ইচ্ছে করেই হ্যাংলা পাতলা মেয়ে বিয়ে করেছি আন্টি। আসলে কি বলুন তো, আমি দেখেছি কিছু কিছু মেয়েরা বিয়ের পর কান্নাকাটি করে। আমার বউ যদি সেরকম করে, যদি আবার কান্নাকাটি করে, তাহলে কান্নাকাটি করলে যেন কোলে তুলে কান্না থামাতে পারি, তাই রোগা মেয়ে বিয়ে করেছি। পার্থিবের রসিকতা শ্রুতির পছন্দ হলো না। কথায় ঠিক কী প্রকাশ পেল শ্রুতি বুঝল না, চেষ্টাও করল না। মহিলা পার্থিবের কথায় ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল শুধুমাত্র। আমিন শিকদার বিমর্ষ চিত্তে বসে আছেন। চেহারায় অপ্রসন্নতা স্পষ্ট, তার মুখ অবয়বেই চিন্তার স্পষ্ট প্রকাশ। বিভা শ্রুতির বিদায়ের সময় বিভাকে ভাড়া করে আনা ক্যাবে করে তার শ্বশুর বাড়িতে পাঠানো হয়েছিল। বিভার শ্বশুরবাড়ি তো এতটা সচ্ছল নয় যে নিজের গাড়ি করে বিভাকে নিয়ে যাবে। সব ছোট লোকের যত্ত সব। চিন্তা সেটা নয়, চিন্তা অন্য জায়গায়। বিদায়ের সময় শ্রুতির মুখে হাসি ছিল, মিষ্ট হাসি সমেত সে তাকিয়েছিল আমিন সাহেবের দিকে। হাসিটাতে যে লুকায়িত কোনো চিন্তা ছিল তা স্পষ্টই বুঝেছে আমিন সাহেব। তার থেকেও বড় বিষয় হলো, যাওয়ার আগে শ্রুতি আমিন সাহেবের দিকে এগিয়ে এলো, মুখটা আমিন সাহেবের শ্রবণেন্দ্রিয়ের সামনে নিয়ে বলল, বাবা, বেশি কষ্ট একদম পাবেন না। আপনার ছোট মেয়ে 6 মাসের মধ্যেই আপনার বাড়িতে আবার ফিরে আসবে, কথা দিলাম। আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। বলার সাথে সাথেই তার মুখের হাসি আরো প্রশস্ত হলো, সেই সাথে আমিন সাহেবের চুপসে যাওয়া মুখটা আরো রক্তশূন্য হলো। ঘটনাটির স্মরণ করা মাত্রই বিন্দু বিন্দু ঘাম জায়গা করে নিল তার মুখমণ্ডলে। ঘটনাটি প্রথমে আমলে নেয়নি তিনি, কিন্তু এখন বড্ড দুশ্চিন্তা হচ্ছে তার। শ্রুতি যেন তেন মেয়ে নয়। শ্রুতিকে সে ভয় পায়, বিন্দুমাত্র হলেও পায়, যদিও সেটা অপ্রকাশিত। শ্রুতির সামনে প্রকাশ করে না তিনি, কিন্তু কি করবে শ্রুতি? সত্যি কি কিছু করবে? যদি আসাদ সাহেব তার উপর রেগে যান, তার কোম্পানির সাথে প্রজেক্টটা যদি রিজেক্ট করে দেন, তাহলে তার চেয়েও বড় কথা, এত বড় বাড়িতে বিয়ে হয়েছে শ্রুতির। এত বড় লোক বাড়ির সাথে আত্মীয়তার সম্পর্ক সামান্য ব্যাপার নয়, এর সাথে তার অনেক স্বার্থ জড়িয়ে আছে। সবটা ভেস্তে যাবে না তো কোনোভাবে? কি নিয়ে এত চিন্তা করছো বলো তো? আমিন উত্তর দিলেন না। সব প্রশ্ন উত্তর পাওয়ার আশায় করা হয় না, এটাকেও সেই কাতারে ফেলা যেতে পারে। শাহিনা বলল, তোমার ওই ছোট মেয়েকে নিয়ে ভাবছো বুঝি? ভেবো না, কিছু করতে পারবে না। বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি চলে গেছে, তারাই ওর ডানা কেটে ঘরে বসায় রাখবে। মেয়েদের যত উড়াউড়ি সব বিয়ের আগেই যা। বিয়ের পরে শ্বশুরবাড়ি কয়েক ঘা পিঠে পড়লেই শায়েস্তা হবে ওই বেয়াদব মেয়ে। আমিন সাহেব শাহিনার দিকে তাকালেন। শাহিনা প্রতিবার বিভা শ্রুতিকে তোমার ওই মেয়ে বলে সম্বোধন করেন। এর কারণ কি?
সে কি বিভা শ্রুতিকে নিজের মেয়ে ভাবে না? কিন্তু বিয়ের সময় তো সে বলেছিল ওদের নিজের সন্তান ভেবেই লালন পালন করবে সে। অবশ্য কাকে কি বলবেন আমিন সাহেব, সে নিজেই তো ভাবে না। কালো মানুষের প্রতি তার তীব্র ঘৃণা, হোক সে নিজের মেয়ে কিংবা ছেলে। কালো মানুষের দিকে তাকালেই তার ঘৃণা লাগে গা গুলোয়। শাহিনা, তুমি হয়তো ভুলে গেছো শ্রুতি যা বলে তাই করে দেখায়। এর আগের বার আমার অফিসের জ্ঞানী গুণী মানুষের সামনে যা ঘটেছিল তা নিশ্চয়ই তোমার মনে আছে। 1 কিংবা 1.5 বছর আগের কথা। সেদিন ছিল বিভার জন্মদিন। ভালো মন্দ রান্না হয়েছে, যদিও বিভাই সব রান্না করেছে শ্রুতির জোরাজুরিতে। কারণ নিজেকে এতটাও গুরুত্বপূর্ণ বিভা ভাবে না যার জন্মদিনে এত ভালো ভালো রান্না হবে। শ্রুতি চায় যাতে আজ সে, বিভা, হামিম আর তার দাদি আম্মু মিলে দিনটা উপভোগ করতে পারে। কিন্তু ব্যাঘাত ঘটালো আমিন সাহেব। সে জানালো আজ তার অফিসের কিছু মানুষ আসবে তার বাড়িতে, দুপুরে লাঞ্চ করে তবেই যাবেন। এটাও জানা গেল তার অফিসের ক্লায়েন্টরা নিজ ইচ্ছেতে আমিন সাহেবের বাড়িতে আসছে। শ্রুতির রাগ হলো, ক্রোধে ফেটে পড়ল সে। তেজপূর্ণ গলায় বলল, আজ এই বাড়িতে কেউ আসবে না, কেউ না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আমিন সাহেব রাগ সহিত চাইলেন শ্রুতির পানে। আজকাল এই মেয়েটাকে তার আর সহ্যই হচ্ছে না। মাঝে মধ্যে বড্ড আফসোস হয় তার, সে কেন জন্মের পরেই এই মেয়েটাকে গলা টিপে হত্যা করলো না, কেন? আমিন সাহেব রাগ সংবরণের বৃথা চেষ্টা করে বললেন, আমাকে রাগাস না, আমি কোনো রকম ঝামেলা চাইছি না। আমার ক্লায়েন্টে আসবে মানে আসবেই। শুনবে না তো আমার কথা? ওকে, শুনো না, কিন্তু এর পরে যা হবে তার জন্য একমাত্র তুমিই দায়ী বাবা। শেষের বাবা ডাকটা কিছুটা সুর তুলে বলল শ্রুতি, সাথে ছিল কটাক্ষ। বলেই হাসতে হাসতে চলে গেল সে। দুপুর 1:30। দুপুরে আমিন সাহেবের ক্লায়েন্টরা সবাই এলো। সোফায় বসে তারা আলাপ আলোচনা করছে। কিছুক্ষণ পর আমিন সাহেব সকলকে দুপুরের খাবারের জন্য ডাইনিং টেবিলে আমন্ত্রণ জানালেন। সবাইকে একে একে বসলো। আমিন সাহেব গলা উঁচিয়ে ডাকলেন খাবার পরিবেশনের জন্য। শ্রুতি হাসি মুখে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। আমিন সাহেবের ভ্রু আপন শক্তিতে এক হয়ে গেল। শ্রুতি হাসি মুখে সকলকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু কিছু ব্যক্তিবর্গ সালামের উত্তর নিলেন। ভালো আছেন আঙ্কেল? আমি শ্রুতি, আমিন শিকদারের আদরের ছোট মেয়ে। ভালো নাম ফাতিমা ইসলাম। বলেই হাসি সমেত আমিন শিকদারের দিকে তাকালেন। ইতিমধ্যে তার মুখমণ্ডল রক্তশূন্য। শ্রুতির পরিকল্পনা আন্দাজের বৃথায় চেষ্টায় নেমেছে সে। মা, কথা পরে হবে, যাও আগে খাবার নিয়ে এসো। তোমার আঙ্কেলেরা তো বসে আছে। খাবার তো নেই বাবা। খাবার নেই মানে কি বলছো এসব? মাথা ঠিক আছে? আপনারা কিছু মনে করবেন না, আমার ছোট মেয়েটা মজা করতে একটু বেশি পছন্দ করে, এই আর কি। বাবা, আমি মজা কেন করব? আমি মজা করছি না, সত্যি বলছি খাবার নেই। আর তাছাড়া এত নাটকে কি প্রয়োজন আছে বলো তো? সত্যিটা বলে দাও ওনাদের, তাহলেই তো হয়। কোন সত্যি? সেখানকার মধ্যবয়স্ক মতো একজন লোক বলে উঠল। শ্রুতি অসহনীয় চাহনির সাথে বলল, আর বলবেন না আঙ্কেল, লজ্জার বিষয়। কাল থেকে বাবা চিন্তায় চিন্তায় শুকিয়ে যাচ্ছিল আপনারা আসবেন বলে। আসলে বাবা একটু কৃপণ ধাঁচের, তো এরকম উল্টাপাল্টা খরচ একদম পছন্দ করেন না। অথচ আপনারা নাকি বলেছেন আপনারা নিজ থেকে আমাদের বাসায় এসে লাঞ্চ করতে চান। সে নিয়ে বাবার সে কি চিন্তা, চিন্তা আর দেখে কে। পরে সে বসে বসে নাটক সাজাতে লাগলেন যেন আপনারা এলে আমি খাবার না থাকার নাটক করি। আসলে খাবার আছে, কিন্তু শুধু আমাদের বাড়ির 6 জনের। আপনারা খেলে আমাদের আর খাওয়া হবে না। বলেই করুণ মুখটা আরো করুণ করার প্রচেষ্টায় নেমে পড়ল শ্রুতি। অন্যদিকে আমিন হতভম্ব বিস্ময় আগ্নেয়গিরির লাভার ন্যায় দৃষ্টিতে চেয়ে আছে শ্রুতির দিকে। গর্জে উঠে বললেন, শ্রুতি, এসব কোন ধরনের মজা? তোমার মজা বন্ধ করো। আর শাইনা কই? তাকে ডাকো, তোমার আম্মু ডাকে জলদি। শ্রুতি শিশু সুলভ দৃষ্টি মেলে বলল, এতজন মানুষ আসবে শুনে মা ভীষণ রেগে গেছেন, তাই ছাদে চিলেকোঠার ঘরে রাগ করে দরজা বন্ধ করে বসে আছেন।
টেবিল থেকে ইতিমধ্যে সবাই উঠে দাঁড়িয়েছে, তাদের চেহারা অপমানে জর্জরিত। আমিন সাহেবের ভালো অমায়িক ব্যবহারেই সবাই নিজ থেকেই এ বাড়িতে আসতে চেয়েছে, কিন্তু এইভাবে অপমানিত হবে কিংবা তাদের পারিবারিক ঝামেলায় ঢুকে পড়বে কেউ ভাবেনি। কেউ কেউ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এখানে তাদের বলার কিছু নেই। মেয়েটা কি মিথ্যে বলবে? তাদের মধ্যে একজন খাটো লোক বলে উঠল, আজ তাহলে আসে, আমার হঠাৎ একটা কাজ পড়ে গেল, যেতে হবে। আমিন সাহেব কি বলবে ভেবে পেলেন না। এরা তো শুধু মেহমান নয়, এরা সবাই টাকার কুমির। এদের সাথে সম্পর্ক খারাপ হওয়া মানে নিজের পায়ে নিজের কুড়াল মারা। কি বলে আটকাবেন তিনি? ইতিমধ্যে সকলে লজ্জায় অপমানে রাগে প্রস্থান করে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে দৌড়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে এলো শাহিনা। উদ্গ্রীব কণ্ঠে বলল, কই কই ক্লায়েন্ট কই? তোমার না ক্লায়েন্ট আসার কথা ছিল, কই তারা? এরকম লাগছে কেন তোমাকে? শান্ত গলায় প্রশ্ন ছুড়ল আমিন সাহেব। এতক্ষণ কোথায় ছিলে তুমি? ক্রোধে ফেটে পড়ল শাহিনা। ক্রুদ্ধ দৃষ্টি শ্রুতির পানে মেলে বলল, শ্রুতি আমাকে ছাদে আটকে রেখেছিল, এইমাত্র তোমার বড় মেয়ে গিয়ে দরজা খুলে দিল। কথাটা শোনা মাত্রই যেন আমিন সাহেবের চোখ মুখ ফেটে লাভা বের হতে লাগলো। শ্রুতির দিকে তাকালে সে মুচকি হাসি সমেত চলে গেল। ক্লায়েন্টের জন্য রান্না শাহিনার সকল খাবার রাস্তার পথ শিশুদের মাঝে বিলিয়ে দিল বিভা শ্রুতি। এরপর তারা দিনটিকে তাদের মতো উদযাপন করলো। যেখানে ছিল বাহার, বিভা, হামিম, তাদের দাদি আম্মু আর তাহিরার মিষ্টি হাসি সমেত একটি মুখ। মাহাব বিরস মুখে বসে আছে, গায়ে অফিসের পোশাক। তার মুখ দেখে যে কেউই তার ভিতরের অপ্রসন্নতাকে আঁচ করতে পারবে। গত 10 মিনিট ধরে বিছানায় বসে আছে সে। উদ্দেশ্য বাথরুমে গিয়ে হাত মুখ ধোবে, অথচ বাথরুমের দরজা খোলার নামই নেই। নিশ্চয়ই ওই মেয়েটাই বাথরুমে ঢুকে বসে আছে। কি করছে সে? বাথরুমে কি সংসার পাতার স্বপ্ন দেখছে নাকি? যত সব। মাহাব ছেলেটা তিরিক্ষি স্বভাবের। দিনের প্রায় শতভাগ সময় তার মন মেজাজ খারাপ থাকে। কেবলমাত্র প্রিয় মানুষদের বেলায় তার ব্যবহার আলাদা, কিন্তু তার প্রিয় মানুষদের তালিকা সীমিত। তার প্রিয় মানুষ মানে তার আম্মা, আব্বা, ঈশিতা আপা, নাহিদ ভাইয়া আর আনাস। এখন কপালে জুটেছে আর এক ঝামেলা। ধৈর্য ক্ষমতার বিনাশ ঘটিয়ে যেই না উঠতে যাবে, অমনি ভিতর থেকে বেরিয়ে এলো এক অর্ধভেজা গায়ের এক শ্যামাঙ্গিনী। বিভা দ্বিধা মিশ্রিত দৃষ্টি দিল। মাহাব সেদিকে নজর দিল না, চলল নিজের কাজে। বিভা তার হাতের গামছা মেলে দিল বারান্দায়। তার মনটা কেমন যেন করছে। বিভা বুঝতে পারছে এই সম্পর্কে লোকটা খুশি নয়, কিন্তু কেন সম্পর্কে খুশি নয় সেটা হয়তো তার স্বামী তাকে সরাসরি বলেনি, তবে বিভা বুঝে নিয়েছে। এতটুকু তো জ্ঞান তার আছেই। শোনো। বিভা পেছনে ফিরল। মাহাব দাঁড়ানো, কিন্তু মাহাব নাকি মাহাথির? বিভা কি একবার জিজ্ঞেস করবে? তুমি দয়া করে এই ওয়াশরুমটা ব্যবহার করবে না, আমার পছন্দ নয় সব। বাড়িতে আরেকটা ঘর আছে, সেই ওয়াশরুমটা ব্যবহার করতে পারো। বলেই চলে গেল নাম না জানা তার স্বামী। বিভা শ্বাস ফেলল। তার স্বামীর যে তাকে পছন্দ হয়নি সে সম্পর্কে শতভাগ নিশ্চিত হলো। পছন্দ হয়নি নাকি অনেক মানুষ আছে যারা নিজেদের জিনিস কাউকে ব্যবহার করতে দেয় না, সেই ধাঁচের লোক তার স্বামী? বিভা মাথা ঘামালো না, ঘর ছেড়ে বেরিয়ে গেল। বিভা আর তার শাশুড়ি হাসিনা কাজ করছেন রান্নাঘরে। বিভা কাজ করছে বলে ভুল হবে, সে চুপচাপ দাঁড়িয়ে আছে। বাড়ির চিন্তা তো আছেই, তবে এইভাবে চুপচাপ দাঁড়ানো দৃষ্টিকটু লাগছে। হাসিনা মরিচ কাটছে। বিভা এগিয়ে বলল, দিন আমি করছি। কি দরকার কও? আমি যতদিন আছি বাড়িতে আমি করবো, কোনো সমস্যা নাই। আমি গ্রামে গেলেই এই বাড়ি তোমার, সংসার তোমার, যখন তোমার যা করতে মন চায় কইরো। বিভা ভ্রু কুঞ্চিত করলো। হাসিনার দিকে তাকালো। সে গ্রামে চলে যাবে মানে? তবে কি তারা গ্রামে থাকে? নিজের মনের প্রশ্নটুকু করেই ফেলল বিভা। আপনারা কি গ্রামে থাকেন? হ বউ, গ্রামে থাকি। মাঝে মধ্যে আসি এই বাড়িতে, পোলাডারে দেখতে আসি। তো একলা আসি না, মাহাতির আব্বাই লয়ে আসে প্রতি মাসে। ও আচ্ছা আচ্ছা, ওনার নামটা আসলে কি? না মানে যতদূর জানি ওনার নাম মাহাব, কিন্তু আপনি ওনাকে মাহাথির বললেন, কোনটা আসল? ওর নাম হইল গিয়া
মাহাব মোহাম্মদ। তাহলে মাহাথির? হাসিনা হাসলো, সেই সাথে উত্তর দিল, মাহাথির হইল ওর ডাক নাম। আমরা কই, আমরা বলতে আমি আর ওর আব্বায়ে। বিভা আশ্বস্ত হলো। এই তবে কাহিনী। হঠাৎ তার মনটা খুশি হয়ে গেল। সে জেনেছে কাল সে এবং তার স্বামী তাদের বাড়িতে যাবে। সে তার বোন এবং ভাইকে দেখতে পাবে। ভাবতেই খুশিতে গলা ধরে এলো বিভার। সেই বাড়িতে আছে 1 রাত 2 দিন, অথচ মনে হচ্ছে শত যুগ পরে সে তার বাড়ি ফিরবে। বিভার খুশি তার মুখশ্রীতে প্রকাশ পেল। সকালের আবহাওয়াটা সুন্দর, ভীষণ সুন্দর, কেমন গাত্র শীতল করা আবহাওয়া। মনটাকে নিমেষেই ফুরফুরে করে তোলে। শ্রুতি প্রতি সকালবেলা এই সময়টায় ভাবে, তার নিজের জীবনের ভাবনা ভাবে, নিজের জীবনের হিসাব নিকাশের সমাধান করতে বসে, অথচ কোনোবারই সমাধান আসতে পারে না। এই যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চুপচাপ নিচে নেমে এলো। 11 তলা বিল্ডিংয়ের আশেপাশে সেম ডিজাইনের কতগুলো বিল্ডিং, রঙও এক। বিল্ডিংগুলো সব নির্দিষ্ট ব্যাসার্ধের দূরত্ব মেনে অবস্থিত, যেন মনে হচ্ছে ইট পাথরের বিল্ডিং দিয়ে কেউ বৃত্ত এঁকেছে। বিল্ডিংয়ের মধ্যবর্তী জায়গায় একই রকমের বৃত্ত আকারের মাঠ আর সরু গোলাকার রাস্তা, আর মাঠের তার চারপাশে নানান ফুল। শ্রুতি নির্বিকার চিত্তে সব দেখছে, দৃশ্যটা উপভোগ্য। অথচ শ্রুতির নিকট পাংশে তাদের বিল্ডিংয়ের পাশেই আলাদা একটি জায়গা, যেখানে একটি বেঞ্চ রাখা, আর তার পাশেই নাম না জানা সুন্দর একটি ফুল গাছ। শ্রুতি এইবার অন্য বিল্ডিংগুলোর দিকে তাকালো। না, অন্য দিকের গুলোতে নেই, শুধু এইদিকেই। শ্রুতি এগিয়ে গেল, বেঞ্চে বসলো। বেঞ্চের জায়গাটা এমনভাবে যে কোনো মানুষ মাঠে এলে কিংবা বিল্ডিংয়ের নিচে দাঁড়ালেও শ্রুতিকে দেখতে পাবে না। আজকে সে বাসায় যাবে ভেবেই খুশি হলো, কিন্তু খুশির রেশ মুখে ফুটল না। তুমি এখানে? শ্রুতি তাকালো, তার শ্বশুর আসাদুজ্জামান আসাদ এগিয়ে এলেন। গম্ভীর মুখে বলল, তুমি এখানে? শ্রুতি দৃষ্টি নত করলো, কি বলবে ভেবে পেল না। লোকটাকে রাগী মনে হচ্ছে। আসাদ গলা খাকারি দিলেন। সে স্বল্পভাষী মানুষ, অযথা কথা পছন্দ করেন না এবং বলেও না। তবুও তার জানতে ইচ্ছে তার নতুন পুত্রবধূর কোনো সমস্যা হচ্ছে কিনা। মেয়েটা সুবিধা অসুবিধা দেখা তার বাবা হিসেবে তার দায়িত্ব। সে কিছুক্ষণ নীরবতা পালন করে বলল, সমস্যা হলে জানাবে, আমাকে না জানালেও বাকিদের জানাবে। কোনো প্রকার দ্বিধায় ভুগবে না। নিজের বাড়িতে দ্বিধা নিয়ে থাকা উচিত না, নিজেদের বাড়িতে রাজত্ব করতে হয়। শ্রুতি তার যাওয়ার পানে অবিশ্বাস্য দৃষ্টি মেলে চেয়ে রইল। সে বুঝে পায় না সবাই তার সাথে এত ভালো ব্যবহারের নাটক কেন করছে। নাটক নাকি সত্যি এরা এমনই? শ্রুতি শ্বাস ফেলল। একটা সময় ছিল যখন শ্রুতিকে ভালোবেসে কেউ একটা কথা বললেই সে মোমের ন্যায় গলে যেত, অথচ এখন সবার সব কিছু অভিনয় লাগে। বিভা, মাহাথির, শ্রুতি, পার্থিব দাঁড়িয়ে আছে খাবার টেবিলের সামনে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আয়োজন দেখছে। বহু পদের খাবার টেবিলে আসন পেতে বসেছে। শ্রুতি বাড়িতে ঢোকার আধা ঘন্টার মাঝেই বিভা উপস্থিত। তারা তাদের দুজনের সুখ দুঃখের গল্প ইতিমধ্যে শেষ করে হামিমকে খাইয়ে এসেছে দুজনে। হামিম প্রথমে রাগ করে থাকলেও পরে আর রাগ করতে পারেনি তার প্রাণপ্রিয় আপাদের ওপর। এখন সবার খাওয়ার পালা। শ্রুতি অবাক হয়ে লক্ষ্য করছে তার বাবা আমিন তার বড় বোনের স্বামীর থেকে তার স্বামী পার্থিবকে বেশি যত্ন আত্তি করছে। এর কারণ কি? আমিন তার নিজের পছন্দ করা পাত্রকেই দাম দিচ্ছে না। অবাক করা বিষয়। আমি নিজের পাশে পার্থিবকে বসালো, যত্নের কোনো ত্রুটি সে রাখবে না। মাহাথিরকেও যত্ন করা হলো, শাহিনা এবং বিভার দাদি করলো, তবে পার্থিবের মতো না। ব্যাপারটা শ্রুতির ভালো লাগলো না। নিশ্চয়ই এর মাঝেও কোনো কারণ আছে। তার এই নিচু শ্রেণীর পরিবার স্বার্থ এবং কারণ ছাড়া কোনো কিছুই করে না, কিচ্ছু না। আজ আকাশে অর্ধেক চাঁদ উঠেছে, আর বাকি অর্ধেক কই? ছোটবেলায় পার্থিবকে তার নানি বলেছিল, বিশ্বাস আসমানের চাঁদ খাইয়া ফেলায়। আস্তে আস্তে খায়, যখন পুরোটা খাইয়া ফেলায় তখন আসমানে চাঁদ থাকে না, অমাবস্যা আসে। তখন রাত বিরাইতে বাইরে থাকুন ঠিক না, শয়তানে ধরে। পার্থিব হাসল। পিশাচ নাকি আকাশের চাঁদ খেয়ে নেয়,
একটা বৈজ্ঞানিক বিষয়কে তার নানি কি না কি বানিয়ে দিয়েছে, অথচ ছোটবেলায় দিব্যি এই ধরনের কথা সে বিশ্বাস করত, মজা পেত। হাস্যকর। হঠাৎ পার্থিবের আজ দুপুরের ঘটনা মাথায় এলো। আজ দুপুরে কথাবার্তার পর শ্রুতি যখন তার ছোট ভাইয়ের খোঁজে গেল, সেও গেল পিছু পিছু। পার্থিব গিয়ে দেখল শ্রুতি একটা 8-9 বছরের ছেলেকে জড়িয়ে ধরে বসে আছে। ছেলেটার চোখের কার্নিশ বেয়ে ঝরছে অশ্রুকণা। ছেলেটার মাথাটা তুলনামূলক একটু বড়, একটা পা ভীষণ রকমের চিকন। এই ছেলেটাই কি তাহলে শ্রুতির ভাই? আচ্ছা, বাচ্চাটা কি বিশেষভাবে কোনো শারীরিক অথবা মানসিক রোগে আক্রান্ত? স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।